এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব যে আমরা যদি মাছ চাষে সফল হতে চাই তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে পুকুরের প্রস্তুতি থেকে শুরু করে পুকুরের যে মাসিক পরিচর্যা রয়েছে, অর্থাৎ পুকুরের সঠিক সময় মতো এবং সঠিক পরিমাণ মতো চুন, লবণ, মোলাসেস, ছাই এবং পুকুরের তলা নাড়ানোর কাজটা কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পুকুরের প্রস্তুতি থেকে শুরু করে পুকুরের যে এই মাসিক পরিচর্যাগুলো আছে এটা সময় মতো কিন্তু করে থাকি, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের মধ্যে কিছু চাষি ভাই রয়েছে যাদের পুকুরে হঠাৎ করে তারা দেখতে পান যে পুকুরে মাছগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে, বা পুকুরের কিছু মাছ হঠাৎ করে মারা যাওয়া শুরু করেছে, কিংবা পুকুরে যে মাছগুলো রয়েছে তার কিছু মাছের মধ্যে হঠাৎ করে উকুনের সমস্যা দেখা যাচ্ছে, কিংবা পুকুরের মাছগুলোর মধ্যে ক্ষত রোগ থেকে শুরু করে অন্যান্য রোগের একটা প্রাদুর্ভাব কিন্তু তারা কিন্তু দেখতে পান। পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পুকুরের যে মাসিক পরিচর্যাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে করবার পরও যখন আমাদের পুকুরে এই ধরনের সমস্যাগুলো আমাদের পুকুরে আসে তখন কিন্তু আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যে এগুলো কিভাবে তৈরি হলো, বা এই যে সমস্যাগুলো হচ্ছে এটা কি কারণে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই ধরনের সমস্যার সবথেকে বড় যে সম্ভাব্য যে কারণটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করবার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দেবেন। পুকুরে মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি এবং মাসিক পরিচর্যার পাশাপাশি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পুকুরে প্রতি মাসে একবার করে নেটিং করা। তো এই নেটিং করবার ফলে আমরা যেমন পুকুরের যে মাছের যে বৃদ্ধি ঠিক কতখানি হচ্ছে সেটা যেমন দেখতে পারি, ঠিক তেমনিভাবে পুকুরের কোনো মাছের মধ্যে কোনো রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটেছে কিনা সেটাও কিন্তু আমরা খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারি। আর এখানেই নেটিং করবার সময় কিংবা জেলেদেরকে দিয়ে যখন আমরা পুকুরে জাল টানি তখনই আমরা একটা সবচেয়ে বড় ভুল করে থাকি। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন যে জেলেদেরকে হায়ার করে বা যে জেলেদেরকে দিয়ে আমরা পুকুরে জাল টানাচ্ছি তখন কি হয়, সেই জেলেরা সেই যে জালটা ব্যবহার করছে সেই জালটা কিন্তু শুধুমাত্র আপনার পুকুরেই ব্যবহার করছে না, তারা কিন্তু এই জালটা দিয়ে অনেক পুকুরে কিন্তু জাল টানছে। এমনও হতে পারে আপনার পুকুরে জাল টানার কিছুক্ষণ আগে হয়তো অন্য পুকুরে তারা জাল টেনে এসছে। তো এক্ষেত্রে কি হয়, অনেক জেলেরাই বলে থাকেন যে আমরা হাইজিন মেনটেন করি, ভালোভাবে শুকিয়ে নিই। শুকাতে পারে, সব জেলেরা এরকম হবে সেরকমও কোনো ব্যাপার নেই, কিন্তু বেশিরভাগ জেলেরা কি করে থাকে, এবং সত্যি কথা বলতে তাদের দ্বারাও সম্ভব হয়ে ওঠে না। কেননা এমনও দিন দেখা যায় যে জেলেরা একই দিনে 2 থেকে 3টা পুকুরে কিন্তু তারা জাল টানে, ফলে সেই জালটাকে ভালোভাবে হাইজিন মেনটেন করে বা শোধন করে রাখাটা কিন্তু তাদের কিন্তু শেষমেশ হয়ে দাঁড়ায় না। তো এই কাজটা, অর্থাৎ এই শোধনের কাজটা কিন্তু আমরা যারা মাছ চাষি আছে আমাদের নিজেদের সতর্কতার জন্য আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটায় একদম সতর্কতা কিন্তু অবলম্বন করি না। এটা শুধুমাত্র ছোট ছোট চাষিদের ক্ষেত্রেই নয়, অনেক বড় বড় মাছ চাষি এবং অনেক অভিজ্ঞ মাছ চাষির ক্ষেত্রেও আমি দেখেছি তারা জেলেদেরকে যে হায়ার করছে তাদের যে জালটা আছে কোনো রকম শোধন ছাড়াই ডিরেক্ট তারা কিন্তু পুকুরে নামিয়ে দিচ্ছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পুকুরে জাল টানার কিছুদিন পর থেকেই আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো কিন্তু তাদের পুকুরে সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলো তৈরি হয় কিভাবে? ধরুন আপনার পুকুরে জাল টানার আগে বা আগের দিন যে পুকুরে জাল টানা হয়েছিল সেই পুকুর যদি ইনফেক্টেড হয় বা ভাইরাস ইনফেক্টেড হয় বা পরজীবী দ্বারা সেখানকার মাছগুলো যদি আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে কি হবে যে সেই জালের সাথে আপনার পুকুরে কিন্তু সেই জার্মসগুলো কিন্তু চলে আসবে যদি সেই জালটাকে সঠিকভাবে শোধন করা না হয়।
তো জেলেরা যারা বলছেন যে শোধন করে নিচ্ছি, ঠিক আছে, তারা শোধন করতে পারেন, কিন্তু আমরা যারা মাছ চাষি আছে, যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা যারা মাছ চাষ করছি, আমরা কিন্তু আমাদের যে চাষটা রয়েছে সেটা যাতে নিরাপদে থাকে তার জন্য আমাদের দায়িত্ব, আমরা নিজ দায়িত্বে সেই জালটাকে আমরা শোধন করব, তারপর কিন্তু আমরা আমাদের পুকুরে কিন্তু সেই জালটাকে নামাবো। তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে এই শোধন করবার জন্য যেটা সাজেশন দেব সেটা হচ্ছে 20 লিটার জলের ক্ষেত্রে আপনারা 5 থেকে 10 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা দ্রবণ তৈরি করবেন এবং সেখানে আপনারা সেই যে জালটা আছে সেটা আপনারা চুবিয়ে রাখবেন। তো নিম্নে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই সেই দ্রবণে রাখবেন। যদি সম্ভব হয় যে সেই দ্রবণে রাখার পর আপনাকে সেই জালটাকে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তারপর কিন্তু আপনাদেরকে সেটা ওই আপনাদের যে পুকুর আছে সেই পুকুরে কিন্তু নামাতে দেবেন। তো পুকুরের প্রস্তুতি থেকে শুরু করে পুকুরের মাসিক পরিচর্যার পাশাপাশি পুকুরে জাল টানার আগে জালের সঠিকভাবে শোধন করাটাও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই ছোট একটা কাজের অবহেলার জন্য আমাদের কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু আমাদের কিন্তু লস হয়ে যেতে পারে। তো মাছের বা আপনার পুকুরে যাতে এই ধরনের কোনো সমস্যা যাতে না হয়, তাই অবশ্যই পুকুরে জাল টানবার আগে জালকে ভালোভাবে আপনারা কিন্তু শোধন করে নেবেন। তো প্রসেসটা আমি আরেকবার বলে দিচ্ছি। যদি সম্ভব হয় আপনারা সবার প্রথমে একটা লবণের দ্রবণ করবেন, যেখানে মোটামুটি এই 50 গ্রাম বা 100 গ্রাম আপনারা লবণ দিয়ে লবণের একটা দ্রবণ করে সেখানে জালটাকে ডোবাবেন। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 20 লিটার জলের ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেবেন, নিয়ে সেটাকে ভালোভাবে দ্রবণটা তৈরি করে তার মধ্যে কিন্তু চুবিয়ে রাখবেন। তারপর সেই জালটাকে ভালোভাবে রোদের মধ্যে শুকিয়ে যদি আপনারা পুকুরে নামান, সেক্ষেত্রে বলা যায় যে আপনার পুকুর যে জালটা নামাচ্ছেন তাতে কোনো রকম ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিও শেষ করবার আগে আপনাদের জন্য একটা তথ্য রয়েছে। যারা নতুন মাছ চাষে নেমেছেন কিংবা যারা অনেক দিন ধরে মাছ চাষ করছেন কিন্তু তারা তাদের পুকুরে কোনটা কি পরিমাণে যে জৈব রাসায়নিক সারগুলো রয়েছে বা পুকুরের যে মাসিক পরিচর্যাগুলো রয়েছে সেটা কিভাবে দেবেন বুঝতে পারছেন না, কিংবা পুকুরে কি পরিমাণ মাছ ছাড়বেন বা পুকুর থেকে কি পরিমাণ মাছের উৎপাদন হওয়া সম্ভব সেগুলো নিয়ে তারা ডাউট রয়েছে তাদের মধ্যে। তো তাদের জন্য আমরা একটা PDF ফাইলের ব্যবস্থা করেছি, যেখানে 21 থেকে 22 পেজের একটা PDF ফাইল আমরা আপনাদেরকে পাঠাবো। তো সেই PDF ফাইলটা নেওয়ার জন্য আপনাদের 300 টাকা খরচা করতে হবে। তো যদি আপনারা সেই 300 টাকা খরচা করতে ইচ্ছুক হন তো সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। তো হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই কিছুটা লেট হতে পারে, কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিয়ে দেবো যে আপনারা সেই টাকাটা কিভাবে পাঠাবেন, এবং পাঠানোর কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে কিন্তু সেই PDF ফাইলটা পৌঁছে যাবে। তো আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।